নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এই সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য সাজেশনস নিয়ে ডিটেলসে আলোচনা করব। এছাড়া এর আগের ভিডিওতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে। সেই সাজেশনস ভিডিওতে প্রত্যেকটা অধ্যায় থেকেই সমস্ত রকম গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েই আলোচনা করেছি। এছাড়া জ্যামিতির যে অধ্যায়গুলো আছে তোমাদের সুবিধের জন্য জ্যামিতির সেই অধ্যায়গুলোর থেকে প্রশ্নের পাশাপাশি কিন্তু উত্তরগুলো দিয়ে দিয়েছি। তাই যারা এখনো সেই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, সেখান থেকে ভিডিওটা দেখে নিও এবং বাড়িতে সেই অঙ্কগুলো ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। এবং অবশ্যই এই সাজেশনস ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। এর আগের পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোই দিয়েছিলাম, কিন্তু সেখানে তোমরা কমেন্টে অনেকেই রিকোয়েস্ট করেছিলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। কিন্তু এর আগের বার সময়ের অভাবে আমরা আর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারিনি। কিন্তু এইবার অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের পাশাপাশি তোমাদের রিকোয়েস্টে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। আজকের এই ভিডিওতে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নই থাকছে না, তার পাশাপাশি তোমাদের সুবিধের জন্য প্রত্যেকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোও কিন্তু দিয়ে দেব। কিন্তু একটা বিষয়ের অবশ্যই খেয়াল রেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনস কোনোদিনই হয় না। তাই আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে প্রত্যেকটা স্কুলের কোশ্চেনে এখান থেকে অধিকাংশ প্রশ্নই থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেটি অন্তত একবার খুঁটিয়ে পড়ো, অথবা যদি কোনো সহায়িকা বই থাকে তাহলে সেখান থেকেও এমসিকিউ, শূন্যস্থান পূরণ বা ছোট ছোট অর্থাৎ এক কথায় যে উত্তরগুলো থাকে সেইগুলোও কিন্তু তোমরা পড়ে নেবে। যেহেতু আজকের এই ভিডিওতে বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় থেকে সমস্ত রকম প্রশ্ন নিয়েই আলোচনা করব, তাই হয়তো ভিডিও একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু তোমরা কোথাও এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি এই প্রত্যেকটা প্রশ্ন যদি বাড়িতে ভালোভাবে মন দিয়ে তোমরা পড়তে থাকো তাহলে আমি নিশ্চিত তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে, পরীক্ষায় ফুল মার্কসও কিন্তু পেয়ে যাবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ এই পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। এর আগের ভিডিওতেই আলোচনা করেছি ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টের প্রত্যেকটা সাবজেক্টের ফুল মার্কস থাকছে 25 এবং এই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সময় পাবে 50 মিনিট। এখন দেখে নেওয়া যাক বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টের নম্বর বিভাজন ও সিলেবাস, অর্থাৎ এই ইউনিট টেস্টের জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে এবং সেই অধ্যায়গুলোর থেকে কি রকমের প্রশ্ন থাকবে। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের মোট 5টি অধ্যায় পড়তে হবে। অধ্যায় 4 শিলা ও খনিজ পদার্থ, অধ্যায় 5 মাপজোক বা পরিমাপ, অধ্যায় 6 বল ও শক্তির প্রাথমিক ধারণা, অধ্যায় 7 তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি এবং অধ্যায় 8 মানুষের শরীর। এই 5টি অধ্যায়ের মধ্য থেকে অধ্যায় 5 এবং অধ্যায় 6 এই দুটো অধ্যায় অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে, কারণ এই দুটো অধ্যায় থেকে সেকেন্ড ইউনিট টেস্টেও যেরকম প্রশ্ন থাকবে সেরকম তোমাদের যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড সামেটিভ টেস্ট সেখানেও কিন্তু এই দুটো অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। এই 5টি অধ্যায় থেকেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় 5 মার্কস করে থাকবে, অর্থাৎ 5 5 25। কোশ্চেনের প্রথমেই থাকবে এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ যেগুলো হচ্ছে 1 মার্কসের কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তার মধ্য থেকে সিলেক্ট করতে হবে কোন উত্তরটা ঠিক। অধ্যায় 4 শিলা ও খনিজ পদার্থ, এখান থেকে দুটো এমসিকিউ থাকবে এবং বাকি 4টি অধ্যায় থেকে একটা একটা করে এমসিকিউ থাকবে। তাহলে এমসিকিউ থেকেই পেয়ে যাচ্ছ 6 মার্কস। তারপর থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এটাও হচ্ছে 1 মার্কসের প্রশ্ন। প্রত্যেকটা অধ্যায় থেকেই একটা একটা করে মোট 5টি, অর্থাৎ এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 5 মার্কস। তারপর থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ
2 মার্কসের প্রশ্ন। এটা শুধুমাত্র শিলা ও খনিজ পদার্থ এই অধ্যায়টার থেকেই থাকবে, এবং তারপর থাকবে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 3 মার্কসের প্রশ্ন। শিলা ও খনিজ পদার্থ অধ্যায়টা ছেড়ে বাকি যে 4টা অধ্যায় আছে সেই 4টি অধ্যায় থেকে একটা একটা করে মোট 4টি 3 মার্কসের প্রশ্ন থাকবে। এখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা 12 মার্কস। সেকেন্ড ইউনিট টেস্টের এই কোশ্চেন প্যাটার্নটা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রায় 11 মার্কসের থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং বাকিটা হচ্ছে সংক্ষিপ্ত বা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। তাই বড় প্রশ্নের পাশাপাশি যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কসের প্রশ্ন সেগুলোও কিন্তু ভালোভাবে পড়তে হবে, তাহলেই কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পাবে। আরেকটা বিষয় মাথার মধ্যে রাখবে, যেহেতু প্রত্যেকটা স্কুলেরই কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই সমস্ত স্কুলের কোশ্চেন প্যাটার্ন যে একই রকম হবে তা কিন্তু নয়, কিন্তু বেশিরভাগ স্কুলের কোশ্চেন প্যাটার্ন এই রকমই হবে। এরপর আমরা দেখে নেব প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এবং আজকের এই ভিডিওতে আমরা সমস্ত রকম প্রশ্ন অর্থাৎ 1 মার্কস, 2 মার্কস ও 3 মার্কসের প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেগুলো তোমরা লিখে নাও। আমি উত্তরগুলো আলোচনা করে দেব, তোমরা চাইলে পাশে পাশে অ্যান্সারগুলো লিখে নিতে পারো। প্রথমেই আলোচনা করব অধ্যায় 4 শিলা ও খনিজ পদার্থ। প্রতিটি অধ্যায় থেকেই প্রথমে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 2 মার্কস ও 3 মার্কসের প্রশ্ন। কোশ্চেন প্যাটার্নে তোমরা দেখলে যে এই অধ্যায় 4 থেকে সাধারণত 3 মার্কসের কোনো প্রশ্ন থাকে না, কিন্তু একটা বিষয় মাথার মধ্যে রাখবে, যেহেতু বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা, তাই কোনো স্কুলে সেটা 2 মার্কসে না দিয়ে 3 মার্কসের প্রশ্ন দেওয়া থাকতে পারে। আমি তোমাদের যে সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো 2 মার্কসে এলেও যা আনসার, 3 মার্কসে এলেও সে একই রকম অ্যান্সার লিখলেও কিন্তু ফুল মার্কসই পাবে। তাহলে চলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন, শিলা কয় প্রকার ও কি কি? শিলা হচ্ছে 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন, ম্যাগমা ও লাভা কাকে বলে? তারপর খুবই গুরুত্বপূর্ণ, আগ্নেয় শিলা কাকে বলে, আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি? পৃথিবীর ওপরে বা পৃথিবীর নিচে অর্থাৎ ভূগর্ভে এবং ভূপৃষ্ঠে উত্তপ্ত ম্যাগমা ও লাভা জমাট বেঁধে যখন শিলায় পরিণত হয় সেই শিলাটাই হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা হচ্ছে 3 প্রকার: গ্রানাইট, ব্যাসল্ট ও পিউমিস। অনেক সময় এরকমও কোশ্চেনটা থাকতে পারে যে আগ্নেয় শিলা কাকে বলে, উদাহরণ দাও। উদাহরণ মানে সেটাই, গ্রানাইট, ব্যাসল্ট ও পিউমিস। পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলার উদাহরণ দাও। বেলে পাথর, সেল, চুনা পাথর এইগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? পরের প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ, আকরিক কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত খনিজ থেকে আমরা সহজে এবং সস্তায় ধাতু নিষ্কাশন করতে পারি সেটাকেই বলা হয় আকরিক। মনে করো একটা ধাতুর 2টো খনিজ পদার্থ আছে, কিন্তু এটার থেকে আমরা সহজেই ধাতু নিষ্কাশন করতে পারছি না, তাহলে এটাকে আমরা আকরিক বলবো না। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? যেমন লোহার আকরিক হচ্ছে হেমাটাইট, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট ও ক্রায়োলাইট। এরপর জীবাশ্ম কাকে বলে, জীবাশ্ম কিভাবে তৈরি হয়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীবাশ্মের ইংরাজিটাও কিন্তু মনে রাখবে, জীবাশ্মের ইংরাজি হচ্ছে ফসিল। পরীক্ষাতে এরকমও বলা থাকতে পারে যে ফসিল কাকে বলে। তাহলে বিভিন্ন কারণে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ অথবা প্রাণীদের দেহ কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তনের ফলে একসময় পাথরে পরিণত হয়, ওই পাথরের দেহ বা দেহাবশেষগুলোকেই জীবাশ্ম অথবা ফসিল বলা হয়। জীবাশ্ম কিভাবে তৈরি হয়, এই যে এক্ষুনি জীবাশ্মের যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞাটাকেই একটু ব্যাখ্যা আকারে লিখে দিলেই তার উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেট্রোলিয়াম শোধন করা হয় কেন? পেট্রোলিয়ামের আরেকটা নাম হচ্ছে খনিজ তেল। এই যে পেট্রোলিয়ামটা যেটাকে আমরা খনি থেকে উত্তোলন করি এটা হচ্ছে একটা অশোধিত পেট্রোলিয়াম। এর মধ্যে নানা ধরনের যৌগ, জল, মাটি, কাদা এই সমস্ত মিশে থাকবে, তাই সেটাকে তো আমরা কখনোই জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো না। তাই প্রথমে হচ্ছে যে সমস্ত জিনিসগুলো এই পেট্রোলিয়ামের সঙ্গে মিশে আছে তাদেরকে পৃথক করার পর এই পেট্রোলিয়াম থেকেই বিভিন্ন ধরনের জ্বালানি পাওয়া যায়। বিভিন্ন ধরনের জ্বালানি মানে কি, এই পেট্রোলিয়াম থেকেই পেট্রোল, ডিজেল, কেরোসিন এই সমস্ত রকম জ্বালানিগুলো পাওয়া যায়। তার জন্যই পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয়। 2 মার্কস বা 3 মার্কসের জন্য যদি তোমরা এই 9টি প্রশ্ন দেখে রাখো,
অবশ্যই কমন পাবে। এছাড়া যদি তোমাদের মনে হয় তাহলে এখান থেকে এই দুটো প্রশ্নে একটু চোখ বুলিয়ে নিতে পারো। পরিবর্তিত শিলা কাকে বলে এবং জীবাশ্ম জ্বালানি কাকে বলে। এরপর আমরা দেখে নেব অধ্যায় 4 থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন, এবং তার পাশাপাশি এই প্রতিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমি উত্তরগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। তাই যাদের জানা নেই তারা চাইলে পাশে পাশে উত্তরগুলোও কিন্তু লিখে নেবে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি একটু দ্রুত অর্থাৎ ফাস্ট বলছি, কারণ না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। হয়তো তোমাদের মধ্যে অনেকেরই এই প্রশ্ন ও উত্তরগুলো লিখতে অসুবিধে হতে পারে। তারা অবশ্যই মাঝে মাঝে ভিডিও পজ করে সেখান থেকে উত্তর ও প্রশ্নগুলো লিখে নিও। পৃথিবীর উপরিভাগের বহিরাবরণকে কি বলে? ভূত্বক। রেল লাইনের কালো পাথরগুলোর নাম কি? ব্যাসল্ট। পিউমিস কি? পিউমিস হলো এক ধরনের ছিদ্রযুক্ত আগ্নেয়শিলা। ঝামা পাথরের প্রকৃত নাম কি? পিউমিস। মাটির যত গভীরে যাওয়া যাবে চাপ ও উষ্ণতা তত বাড়বে। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলা। গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় ড্যাশ। এটা হচ্ছে নিস। প্রশ্নটা এইভাবেও বলা থাকতে পারে যে নিস কোন পাথর থেকে সৃষ্ট হয়? তার উত্তর হচ্ছে গ্রানাইট। পরের প্রশ্ন, চুনা পাথরের পরিবর্তনে তৈরি হয় কোন শিলা? মার্বেল পাথর। এবং সেলের পরিবর্তনে তৈরি হয় স্লেট। পরের প্রশ্ন, লোহা, তামা ও অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? লোহার প্রধান আকরিকের নাম হচ্ছে হেমাটাইট, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট এবং তামার আকরিক হচ্ছে কপার গ্ল্যান্স। তারপর সংকর ধাতুর উদাহরণ দাও। পিতল, ব্রোঞ্জ। ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি হয়? তামা ও টিন। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে কি তৈরি হয়? স্টেনলেস স্টিল। বা এইভাবেও বলতে পারে যে স্টেনলেস স্টিল কি কি দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে লোহা ও ক্রোমিয়াম। কোন কোন ধাতু মিশিয়ে রাংঝাল তৈরি করা হয়? সীসা ও টিন। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল এদের উদাহরণ দাও। কাঠ, কয়লা, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস। তরল সোনা কে? তরল সোনা হচ্ছে পেট্রোলিয়াম। তারপর খুব গুরুত্বপূর্ণ, এই দুটোর মধ্যে একটা থাকার সম্ভাবনা আছেই। সিএনজি অথবা এলপিজির পুরো নাম লেখো এবং এদের প্রধান উপাদান কি? এলপিজি এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। সিএনজি এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। অধ্যায় 4 শিলা ও খনিজ পদার্থ থেকে তোমরা এই প্রশ্নগুলো লিখে নিয়েছো। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 5 মাপজোক বা পরিমাপ। এই অধ্যায়টির থেকেও আমরা প্রথমে দেখে নেব গুরুত্বপূর্ণ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। অধ্যায় 5 থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। এবং লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। মৌলিক রাশিটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মৌলিক রাশি মানে হচ্ছে যে সমস্ত রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভরশীল নয়, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এইগুলো হচ্ছে মৌলিক রাশি। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এসআই পদ্ধতিতে 7টি মৌলিক রাশির এককের নাম লেখো। প্রশ্নটা কিন্তু এইভাবে পরীক্ষাতে থাকবে না। তোমাদের বইয়ে দেখো পাতা 66 বের করে নাও, তোমাদের বিজ্ঞান বইয়ে। সেখানে দেখো একটা ছকের মতো দেওয়া আছে, সেখানে বিভিন্ন এসআই এককগুলো লেখা আছে, অর্থাৎ আন্তর্জাতিক একক পদ্ধতি, এবং তাদের এককগুলো দেওয়া আছে। পরীক্ষাতে কিরকম থাকবে? যেমন বলা থাকতে পারে দৈর্ঘ্যের এককের নাম লেখো, বা মিটার কোন রাশির একক। বোঝা যাচ্ছে তো? অথবা বলতে পারে যে উষ্ণতার এসআই একক কি, বা কেলভিন কোন রাশির একক। এইভাবে কোশ্চেনটা থাকবে। তাই অবশ্যই এসআই পদ্ধতির যে 7টি মৌলিক রাশি আছে তাদের প্রত্যেকেরই এককগুলো কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝো? তারপর আয়তন কাকে বলে? কিসের সাহায্যে তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয়? কোনো বস্তু যতটা জায়গা দখল করে থাকে তাকেই আয়তন বলা হয়। তরল পদার্থের আয়তন মাপনী চোঙের সাহায্যে মাপা হয়। গড় সৌরদিন কাকে বলে? পরের প্রশ্ন, বৃদ্ধির হার বলতে কি বোঝো? তারপর ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি? এটা ভালোভাবে পড়ে রাখবে। অনেক সময় কিন্তু 2 বা 3 মার্কসে না থেকে 1 মার্কসও থাকতে পারে। ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো হচ্ছে মসৃণ ও উজ্জ্বল ত্বক, দুর্গন্ধহীন নিঃশ্বাস, কম মেদ, সুগঠিত পেশি। তারপর স্বাভাবিক পুষ্টির জন্য কি কি খাদ্য গ্রহণ করা উচিত। অধ্যায় 5 অনেকটাই বড় অধ্যায়, কিন্তু এখান থেকে আমি মাত্র
8টি গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি। তোমরা তো জানোই এই ইউনিট টেস্টের কোশ্চেনগুলো প্রত্যেকটা স্কুলেই আলাদা আলাদা হয়, তাই কোনো কোনো স্কুলে যদি কোশ্চেন একটু আলাদা হয়, একটু ঘুরিয়ে দেওয়া থাকে, তার জন্য কিন্তু আমি বলবো আর 2-3টি প্রশ্ন এখান থেকে পড়ে নিও। প্রথমটা হচ্ছে একক কাকে বলে, তারপর সময় কাকে বলে এবং সৌরদিন কাকে বলে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে কিছু গাণিতিক প্রশ্নাবলী, অর্থাৎ বিজ্ঞানেও কিছু অঙ্কের প্রশ্ন থাকতে পারে। যদিও বেশিরভাগ স্কুলেই গাণিতিক প্রশ্ন থাকার সম্ভাবনা নেই, কিন্তু কিছু কিছু স্কুলে থাকতে পারে। তাছাড়া তোমরা যদি এই গাণিতিক প্রশ্নগুলো একটু সলভ করে নাও, এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের ধারণা আরো বেশি পরিষ্কার হবে। অধ্যায় সম্পর্কে ধারণা পরিষ্কার করার জন্য আমি তোমাদের যে সাজেশনসে প্রশ্নগুলো দিচ্ছি তার বাইরেও কিন্তু প্রতিটি অধ্যায়ের প্রতিটি অংশই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তাহলে প্রথম গাণিতিক প্রশ্ন হচ্ছে, তোমার কাছে যে ফুটবলটি আছে তার ব্যাস 28 সেমি। তুমি যদি ফুটবলের বাইরেটা রং করে দাও তবে তুমি কতটা জায়গা রং করেছো? এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে একটা গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই গুণিত ব্যাস গুণিত ব্যাস। পাই মানে কি? এর মান হচ্ছে 3.14। এর সঙ্গে ব্যাস দেওয়াই আছে 28, 28 গুণিত 28 করে গুণফলটা বের করে নাও, তোমার অ্যান্সার পেয়ে যাবে। পরের গাণিতিক প্রশ্ন, স্কুলে তুমি একটা বেঞ্চের ওপর বসে আছো। বেঞ্চের দৈর্ঘ্য 2.2 মিটার, প্রস্থ 20 সেমি। বেঞ্চটির ক্ষেত্রফল কত? এই টাইপসের গাণিতিক প্রশ্ন তোমরা নিশ্চয়ই করেছো। তোমাদের যে গণিতে 15 নম্বর অধ্যায় আছে সেই অধ্যায়ের মতোই এই অঙ্কটা। তাহলে এই বেঞ্চটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য আছে 2.2 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 সেমি। প্রথম কাজ হচ্ছে দেখো, এটা মিটারে এটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এই যে মিটারটা আছে এটাকেও সেন্টিমিটারে নিয়ে যাও। তোমরা অঙ্কে এটাও পড়েছো মেট্রিক পদ্ধতিতে যে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে মিটারকে 100 দিয়ে গুণ করতে হবে। এরপর আমাদেরকে বের করে নিতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এই দুটোর গুণ করে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই যে গাণিতিক প্রশ্নগুলো তোমাদের দিলাম, এই প্রশ্নগুলো কিন্তু কোনোভাবেই কোনো কঠিন প্রশ্ন নয়, খুবই সহজ প্রশ্ন। সূত্র জানা থাকলেই এই অঙ্কগুলো কিন্তু করতে পারবে। এরপর দেখে নেওয়া যাক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, যা পরিমাপ করা হয় তাকে কি বলে? প্রাকৃতিক রাশি। বা যা পরিমাপ করা হয় তাকে ড্যাশ বলে। আলোকবর্ষ প্রাথমিক একক নাকি লব্ধ একক? প্রাথমিক একক। এসআই পদ্ধতি চালু হয় কোন সালে? 1960 সালে। প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? বিঘত। আয়তনের এসআই একক লেখো। ঘনমিটার। আয়তন মাপার যে ব্যবহারিক একক সেটা হচ্ছে লিটার, কিন্তু এসআই একক যদি দেওয়া থাকে তখন লিখবে ঘনমিটার। পরের প্রশ্ন, বেগ বা গতিবেগের এসআই একক লেখো। মিটার পার সেকেন্ড। তারপর কোন যন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করা হয়? সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা। ওজন মাপার যন্ত্রের নাম কি? স্প্রিং তুলা যন্ত্র। আয়তন সমান ড্যাশ গুণিত ড্যাশ গুণিত ড্যাশ। যেমন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সেই রকম আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। পরের প্রশ্ন, ঘনত্ব সমান ড্যাশ বাই ড্যাশ। ভর বাই আয়তন। এটা এইভাবে থাকবে যে ঘনত্ব সমান ড্যাশ বাই ড্যাশ, এইরকম দাগ থাকবে। তাহলে উপরে লিখবে ভর, নিচে লিখবে আয়তন। পরের প্রশ্ন, একটু আগেই বললাম পায়ের মান কত? 3.14। গোলকের উপরিতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। পাই গুণিত ব্যাস গুণিত ব্যাস। এরপর এই কনভারসেশন গুলো একটু ভালোভাবে দেখে রাখবে। 1 লিটার জলের আয়তন সমান কত ঘন ডেসিমিটার? এটা হচ্ছে 1 ঘন ডেসিমিটার, অর্থাৎ 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তারপর 1000 ঘন সেন্টিমিটার সমান কত লিটার? 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান কত মিলিলিটার? 1000 ঘন সেন্টিমিটার সমান 1000 মিলিলিটার। এই তিনটি কনভারসেশন একটু ভালোভাবে মনে রাখবে, গুলিয়ে ফেলো না, পরীক্ষাতে আসার কিন্তু সম্ভাবনা আছে। মানুষের উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রে? থার্মোমিটার। ডিজিটাল ঘড়িতে ন্যূনতম কত সময় পরিমাপ করা যায়? 0.01 সেকেন্ড। ডিজিটাল স্টপওয়াচের ব্যবহার লিখো। সূক্ষ্মভাবে সময় মাপতে আমরা এই ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করি। যেরকম ধরো কোনো দৌড় প্রতিযোগিতা বা সাঁতার প্রতিযোগিতায়। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম কি? অক্সানোমিটার, বা তোমরা বলতে পারো আর্ক অক্সানোমিটার। পরের প্রশ্ন, উদ্ভিদের পর্ব থেকে কিসের সৃষ্টি হয়? পাতা। প্রাণীদের উচ্চতা মাপা হয় কোন স্কেলের সাহায্যে? সেন্টিমিটার। অধ্যায় 5 থেকে আমরা দেখে নিলাম গুরুত্বপূর্ণ 1, 2 ও 3 মার্কসের প্রশ্ন। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়,
অধ্যায় 6 বল ও শক্তির প্রাথমিক ধারণা। এখান থেকেও তোমরা প্রথমে লিখে নাও গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্ন। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা লেখো। এটা কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা আছে। বল কাকে বলে? বলের এসআই ও সিজিএস একক লেখো। বাইরের থেকে যে প্রযুক্ত কারণের ফলে কোনো স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থির হয় বা তার বেগের পরিবর্তন হয় অথবা তার দিকের পরিবর্তন হয় অথবা কোনো বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়, তাহলে সেটাই হচ্ছে বল। বলের এসআই একক হচ্ছে নিউটন এবং সিজিএস একক হচ্ছে ডাইন। পরের প্রশ্ন, শক্তি কাকে বলে? গতিশক্তি ও স্থিতিশক্তি কাকে বলে? তারপর খুবই গুরুত্বপূর্ণ, শক্তির নিত্যতা সূত্রটি লেখো। শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র কোনো শক্তি একটা শক্তির থেকে অন্য আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়, এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত জীব নিজেদের দেহেই খাদ্য উৎপাদন করতে পারে তাদেরকেই বলা হয় উৎপাদক, যেমন সবুজ উদ্ভিদ। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খল অর্থাৎ ফুড চেন, আগে এটা উদাহরণটা দিই, তারপর সংজ্ঞাটা বললে তোমাদের বুঝতে সুবিধে হবে। যেমন মনে করো একটা সবুজ উদ্ভিদ, এই যে সবুজ উদ্ভিদ যেটা উৎপাদক, যে খাদ্য তৈরি করছে, এই সবুজ উদ্ভিদকে বা সবুজ উদ্ভিদের অংশকে মনে করো একটা ঘাস ফড়িং, একটা ফড়িং খেয়েছে, সেই ফড়িংকে মনে করো একটা ব্যাঙ খেয়েছে, সেই ব্যাঙকে একটা সাপ খেয়েছে, সেই সাপকে মনে করো একটা ময়ূর খেয়েছে। তাহলে এর মানেটা কি হচ্ছে? উৎপাদক থেকে শুরু করে এই যে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন জীবেদের মধ্যে খাদ্যের যে একমুখী প্রবাহ ঘটছে, এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল কাকে বলে? এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা খাদ্য পিরামিডকে লক্ষ্য করি তাহলে খাদ্য পিরামিডের অনেকগুলো ধাপ থাকে। এই এক একটা যে ধাপ, এই ধাপগুলোকেই বলা হয় ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই যে প্রতিটি টপিক লেভেল আছে, এই টপিক লেভেলে গৃহীত শক্তির 10% দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী টপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে লিন্ডেম্যানের 10%-এর সূত্র। তাহলে বাকি 90% শক্তি কি কাজে লাগছে? এর বেশিরভাগটাই কাজে লাগছে চলনে, গমনে, জীবের অভ্যন্তরে যে সমস্ত শারীরবৃত্তীয় কাজ হয়। নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। এদের মধ্যে নবীকরণযোগ্য শক্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শক্তির উৎস হচ্ছে 2 রকম, তার মধ্যে একটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি, অর্থাৎ যে শক্তিগুলো কোনোদিন শেষ হবে না বা যে সমস্ত উৎসগুলো থেকে আমরা অনেক দিন ধরে শক্তি পেতে পারি, তারাই হচ্ছে নবীকরণযোগ্য শক্তি, যেমন বায়ু শক্তি, সৌরশক্তি। অধ্যায় 6 থেকে এই 9টি প্রশ্ন ভালোভাবে করো। এছাড়া যদি তোমাদের মনে হয় তাহলে এই 1-2টো প্রশ্নে একটু চোখ বুলিয়ে নিতে পারো। প্রথম প্রশ্নটা হচ্ছে তৃণভূমির খাদ্য শৃঙ্খল এবং তৃণভূমির খাদ্য জালের উদাহরণ দাও। একটু আগেই আমরা খাদ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করলাম, সেখানে যে উদাহরণটা বলেছিলাম সেই উদাহরণটা এখানে লিখতে পারো এবং খাদ্য জালের উদাহরণটা তোমরা একটু বই থেকে দেখে নিও। পরের প্রশ্ন হচ্ছে ঘর্ষণ কি? ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এরপর আলোচনা করব অধ্যায় 6 থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অধ্যায় থেকেও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি একটু তাড়াতাড়ি করে আলোচনা করছি, না হলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তখন তোমাদের হয়তো বোরিং লাগবে। প্রথম প্রশ্ন, যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে কি বলে? গতিশীল বস্তু। টানা বলের উদাহরণ দাও, অর্থাৎ যে বল প্রয়োগ করতে গেলে টেনে বল প্রয়োগ করতে হয়, যেমন একটা টেবিলকে টেনে কাছে আনা হচ্ছে বা একটা অন্য কোনো জিনিসকে টানা হচ্ছে। ফুটবলে কিক করলে কিক শব্দটার বদলে কোন শব্দটা বসানো যায়? আমরা বলতে পারি ধাক্কা, কারণ আমরা সেক্ষেত্রে ফুটবলকে কি করছি? ধাক্কা দিচ্ছি। ওজনের এসআই এককটি কি? নিউটন। পরের প্রশ্ন, চৌম্বক পদার্থের উদাহরণ দাও। লোহা, নিকেল। অভিকর্ষের আরেক নাম কি? অভিকর্ষের আরেক নাম হচ্ছে ওজন। স্পর্শহীন বলের উদাহরণ দাও। যে সমস্ত বল প্রয়োগ করতে গেলে স্পর্শ করার প্রয়োজন পড়ে না, যেমন চুম্বক দ্বারা চৌম্বক পদার্থকে আকর্ষণ, অথবা পৃথিবী কোনো বস্তুর উপরে যে অভিকর্ষ বল প্রয়োগ করছে। স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলা হয়? যান্ত্রিক শক্তি। পৃথিবীর সকল খাবারের শক্তির উৎস কে? সূর্য। বা পৃথিবীর সমস্ত শক্তির উৎস কে? সূর্য।
দুটি সর্বভুক প্রাণীর নাম লেখো। মানুষ ও কাক। প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ দাও। খরগোশ, হরিণ প্রথম শ্রেণীর খাদক হচ্ছে যারা উৎপাদককে খেয়ে নিজেদের জীবন ধারণ করে। 10% সূত্রের প্রবক্তাকে রেমন্ড লিন্ডেম্যান। খাদ্য পিরামিডের এক একটা ধাপকে কি বলে? এটা তো একটু আগেই বললাম, পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। এই খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরে থাকে উৎপাদক। আমরা প্রতিদিনের কাজের জন্য যে শক্তি খরচ করি সেটা কোথা থেকে পাই? খাবারের মাধ্যমে, অর্থাৎ খাদ্য থেকে। ঘর্ষণের ফলে বস্তুর ড্যাশ হয়, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। এরপর আমরা এখান থেকে দেখে নেব খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, শক্তির রূপান্তর। অর্থাৎ একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তর হচ্ছে। কি রকমের প্রশ্ন থাকতে পারে? একটা প্রশ্ন সিম্পল এরকম দেওয়া থাকবে যে একটা যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরের উদাহরণ দাও, বা রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের উদাহরণ দাও। অথবা প্রশ্ন কিরকম থাকবে, যেমন ঢাক বাজানো হলে বা হাততালি দেওয়া হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে এক্ষেত্রে রূপান্তরিত হয়। তাহলে বুঝতে পারলে যে শক্তির রূপান্তর নিয়ে কি রকমের প্রশ্ন থাকবে। একটা হচ্ছে তোমাকে দিয়ে দেওয়া থাকবে এই শক্তির থেকে এই শক্তিতে রূপান্তরের উদাহরণ দাও, অথবা কোনো একটা ঘটনা বলা থাকবে সেই ঘটনাটা কোন শক্তির থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাই অবশ্যই এই শক্তির রূপান্তরগুলো ভালোভাবে পড়বে। এখান থেকে একটা বা দুটো প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। এই প্রশ্নগুলো আমি আর আলোচনা করছি না, তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো লিখে নাও। যেগুলো আমি হলুদ কালারে মার্ক করে দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু বাকি প্রশ্নগুলো আসার একটা সম্ভাবনা আছে। নিশ্চয়ই অধ্যায় 6 থেকে এই সমস্ত প্রশ্নগুলো লেখা হয়ে গিয়েছে। এরপর তাহলে চলে এসো পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ অধ্যায় 7, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। এই অধ্যায় থেকেও প্রথমে দেখে নাও গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্ন। চাপ কাকে বলে? চাপের রাশিমালাটি লেখো ও চাপের এসআই একক লেখো। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সেটাই হচ্ছে চাপ। চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। পরের প্রশ্ন, তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তারপর খুবই গুরুত্বপূর্ণ, বার্নৌলির নীতিটি লেখো। অথবা এই প্রশ্নটা এইভাবেও বলা থাকতে পারে যে বার্নৌলির নীতিটি উদাহরণ সহ উল্লেখ করো। অর্থাৎ বার্নৌলির নীতিটি লিখবে এবং তার সঙ্গে একটা উদাহরণ দিয়ে দেবে। বার্নৌলির নীতিতে কি বলা হয়েছে? কোনো তরল বা গ্যাসীয় পদার্থের যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সেই পদার্থটির যেখানে বেগ বেশি থাকে সেই জায়গায় চাপটা কমে যাবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা লেখো, গভীর সমুদ্রের মাছ চ্যাপ্টা হয় কেন? গভীরে থাকছে মানে সেক্ষেত্রে কি হচ্ছে? জলের গভীরতা বাড়ছে। জলের গভীরতা যদি বাড়ে তাহলে কিন্তু জলের চাপও বাড়বে। গভীর সমুদ্রে জলের চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই এই চাপ যাতে মাছের দেহে কম বল প্রয়োগ করতে পারে, তাই মাছের যে শরীরের গঠন সেটা অনেকটা চ্যাপ্টা এবং সরু হয়। পরের প্রশ্ন, নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? অধ্যায় 7 থেকে তোমরা এই 5টি প্রশ্ন দেখার পাশাপাশি এই দুটো প্রশ্নে একটু চোখ বুলিয়ে নিও। বিছানার ওপর টান টান করে পাতা চাদর এক টানে তুলে ফেলা যায় না। চাদরের কিছুটা অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চায়, এর কারণ কি? এবং আঙ্গুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন? অধ্যায় 7 খুবই ছোট একটা অধ্যায়, ভালোভাবে যদি পড়ো তাহলে এখান থেকে যেমনই প্রশ্ন থাক তোমরা সহজেই করতে পারবে। এখন দেখে নাও এই অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্নগুলো। 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? 1000 পাস্কাল। বল প্রয়োগের ফলে ক্ষেত্রফল বাড়ালে চাপ কি হবে? চাপ কমবে। জলের গভীরতা বাড়লে চাপ বাড়বে। চাপ গুণিত ক্ষেত্রফল সমান কি? চাপ গুণিত ক্ষেত্রফল মানে হচ্ছে প্রযুক্ত বল। এইভাবেও বলা থাকতে পারে যে প্রযুক্ত বল সমান ড্যাশ গুণিত ড্যাশ, অর্থাৎ চাপ গুণিত ক্ষেত্রফল। 1 পাস্কাল সমান কি? 1 পাস্কাল মানে হচ্ছে 1 নিউটন পার 1 বর্গমিটার। পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। কোন তরলের দুই স্থানে যদি চাপ অসমান হয় তাহলে কি হবে? পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে বা পতাকা পথ করে উড়ে। এই ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? বার্নৌলির নীতির উদাহরণ। অধ্যায় 7 থেকেও আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গেল। এখন বাকি আছে তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টের জন্য একটাই অধ্যায়, সেটা হচ্ছে অধ্যায় 8,
মানুষের শরীর। এই অধ্যায়টা অনেকটাই বড় অধ্যায়, তার মধ্য থেকেও আমি বেছে বেছে মাত্র কিছুগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি। আমি সাজেশনসে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো ভালোভাবে পড়ার পাশাপাশি তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলোতেও একবার চোখ বুলিয়ে নিও। এখান থেকেও তাহলে প্রথমেই দেখে নেব গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে মানব হৃৎপিণ্ডের মধ্যে রক্তের কিভাবে সঞ্চালন ঘটে সংক্ষেপে লেখো, অথবা মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন শব্দ ছকের মাধ্যমে দেখাও। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহন ঘটে সেটা বোঝানোর জন্য আমি এখানে দুটো চিত্র দিয়ে রেখেছি। তাহলে দেখে নাও কিভাবে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন ঘটে। প্রথমেই যে দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে আমাদের ডান অলিন্দে আসে। এরপর যখন ডান অলিন্দ এই দূষিত রক্তে ভর্তি হয়ে যায় তখন এখানে একটা ত্রিপত্রক কপাটিকা আছে, সেটা খুলে যায় এবং এই রক্তটা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে গিয়ে প্রবেশ করে। এরপর ডান নিলয় রক্ত পূর্ণ হলে এই ডান নিলয় সংকুচিত হয় এবং এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায়। মনে রাখবে একমাত্র ফুসফুসীয় ধমনী এমন একটা ধমনী যেটা দূষিত রক্ত বহন করে। এরপর কি ঘটে, ফুসফুসে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গেল সেটা পরিশোধিত হয়, অর্থাৎ সেটা শুদ্ধ হয়, সেটা অক্সিজেন যুক্ত রক্ত হয় এবং ফুসফুসীয় শিরার মধ্য দিয়ে সেটা আমাদের হৃৎপিণ্ডের এই বাম অলিন্দে এসে পৌঁছায়। এরপর বাম অলিন্দ যখন সংকুচিত হয় অর্থাৎ এটা যদি রক্ত পূর্ণ হয়ে যায় তখন এখানে থাকে দ্বিপত্রক কপাটিকা, সেটা খুলে যায় এবং সেখান থেকে বাম নিলয়ে রক্ত প্রবেশ করে। এরপর বাম নিলয়ে যখন রক্ত পূর্ণ হয় সেটা সংকুচিত হয়, এই মহাধমনী দিয়ে আমাদের সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত অর্থাৎ শুদ্ধ রক্ত পৌঁছে যায়। এখান থেকে আরেকটা ব্যাপার মনে রাখবে, ফুসফুসীয় শিরা এমন একটা শিরা বিশুদ্ধ রক্ত বহন করে। সমস্ত ধমনী শুদ্ধ রক্ত বহন করে, শুধুমাত্র ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত বহন করে। একইভাবে সমস্ত শিরা দূষিত রক্ত বহন করে কিন্তু ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত বহন করে। বোঝা গিয়েছে নিশ্চয়ই। তারপর ধমনী কাকে বলে? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পার্থক্য লেখো শিরা ও ধমনী। এরপর রক্তকণিকা কত প্রকার ও কি কি? শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার কাজ লেখো। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, রোগ প্রতিরোধে সাহায্য করা এবং শরীরের কোনো জায়গায় যদি কোনো ক্ষত হয়ে যায় তাহলে সেটা মেরামত করা। অনুচক্রিকার কাজ হচ্ছে শরীরের কোথাও যদি কেটে যায় তাহলে সেই স্থানে রক্ত জমাট বাঁধতে অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্য করা। তারপর এটাও খুব গুরুত্বপূর্ণ, রক্তের কাজ লেখো। রক্তের কিন্তু অনেকগুলো কাজ আছে, যেমন প্রথম কাজ হচ্ছে সারা শরীরে পুষ্টিদ্রব্য তার পরিবহন করা, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহন করা, দেহের সুরক্ষা প্রদান করা, তারপর অপ্রয়োজনীয় যে সমস্ত পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকে অপসারণে সহযোগিতা করা। ফুসফুসের সমস্যার দুটি লক্ষণ লেখো। তারপর খুব গুরুত্বপূর্ণ, লিগামেন্ট ও টেন্ডন কি এবং লিগামেন্ট ও টেন্ডনের কাজ লেখো। দুটো হাড়ের যে জোড়া জায়গাটা অর্থাৎ যে অস্থিসন্ধি, এখানে অস্থিসন্ধিগুলি একটা অন্যের সঙ্গে একটা বিশেষ সুতো দিয়ে বাঁধা থাকে, এই সুতোটাকেই বলা হয় লিগামেন্ট। তাহলে লিগামেন্টের কাজ কি? দুটো যে অস্থিসন্ধি তাদেরকে একসঙ্গে বেঁধে রাখতে সাহায্য করে। আর টেন্ডন কি? টেন্ডনও হচ্ছে একটা বিশেষ ধরনের স্থিতিস্থাপক দড়ির মতো অংশ, যেটা অনেক মাংসপেশি বা অস্থিসন্ধিগুলির সামনে, পিছনে বা যে কোনো পাশ দিয়েই ওপরের অস্থি এবং এই যে নিচের অস্থি এই দুটোকে বাঁধা থাকে। তারপর অস্থিসন্ধি কাকে বলে? হিঞ্জ বা কবজা সন্ধি কি? মানব শরীরের কোথায় হিঞ্জ বা কবজা সন্ধি দেখা যায়? আমাদের মানব শরীরে অনেক রকমের সন্ধি থাকে, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সন্ধি হচ্ছে কবজা সন্ধি, অর্থাৎ এটা দরজার মতো একটা পাশেই কিন্তু বিন্যস্ত থাকে। এটা আমাদের কনুই এবং হাঁটুতে দেখা যায়। তারপর এটাও খুব গুরুত্বপূর্ণ, দেহবর সূচক বা বিএমআই নির্ণয়ের সূত্রটি লেখো। স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির বিএমআই কত হয়? দেহবর সূচক বা বিএমআই মানে হচ্ছে ওজন ডিভাইড বাই উচ্চতার হোল স্কয়ার। এবং এখানে মনে রাখবে এই যে ওজনটা হবে এই ওজনটা সবসময় কেজিতে থাকবে এবং উচ্চতাটা মিটার এককেই থাকবে। যে সমস্ত ব্যক্তির স্বাভাবিক ওজন হয় তাদের বিএমআই 18.5 থেকে 25-এর মধ্যে থাকে। তারপর এইখান থেকে একটা গাণিতিক প্রশ্ন করে রাখতে পারো। গাণিতিক প্রশ্ন যে থাকবেই সেটা নয়, কিন্তু অনেক সময় দেওয়া থাকতেই পারে। কি রকমের প্রশ্ন? তোমার বন্ধুর ওজন 35 কেজি আর উচ্চতা 3 ফুট, বন্ধুর বিএমআই নির্ণয় করো, এর থেকে
কি সিদ্ধান্ত নেবে। তাহলে দেখো, বিএমআই নির্ণয় করার জন্য হচ্ছে ওজন বাই উচ্চতা। ওজন তো দেওয়া আছে 35 কেজি, তাহলে ওপরে লিখো 35, এবং উচ্চতা দেওয়া আছে 3 ফুট। এটা তো বললাম যে উচ্চতা হবে মিটারে, তাহলে 1 মিটার মানে হচ্ছে 0.3048। তাহলে 3 ফুট মানে কত হবে? 3 ইন্টু 0.3048, এবং এটার হোল স্কোয়ার করে দাও। এরপর ক্যালকুলেশন করলে এখান থেকে তোমরা যে মানটা পাবে সেই মানটা হচ্ছে 42.14। তাহলে স্বাভাবিক যে বিএমআই হয় সেটা হচ্ছে 18.5 থেকে 25, এটা তার থেকে অনেক বেশি। অর্থাৎ এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে যে সেই ব্যক্তি হচ্ছে স্থূল অর্থাৎ মোটা। অধ্যায় 8 থেকে এই 12টি প্রশ্ন ভালোভাবে পড়ার পাশাপাশি তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে। লোহিত রক্তকণিকার কাজ লেখো, রক্ত রসের কাজ লেখো, ক্লোম শাখা কাকে বলে, ক্লোম শাখা কোথায় থাকে, এবং মানব ফুসফুসের কাজ লেখো। এরপর দেখে নেব এই অধ্যায়টির থেকেও গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্নগুলো। মানব হৃৎপিণ্ডের অবস্থান লেখো, অর্থাৎ মানুষের হৃৎপিণ্ড কোথায় থাকে? বুকের মাঝখানে বক্ষাস্থি ও শির দাঁড়া, এটা শির দাঁড়া হবে, ঠিক আছে, অড়ো, শির দাঁড়ার মাঝের অংশে অবস্থিত। মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়? 72 থেকে 80 বার। পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, দ্বিপত্রক এবং ত্রিপত্রক কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় থাকে? দ্বিপত্রক কপাটিকা হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে, আর ত্রিপত্রক কপাটিকা ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে। হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে তার নাম কি? এটা একটু ঠিক করে লিখে নেবে, এটা হচ্ছে সারা শরীরে, সেটা হচ্ছে মহাধমনী। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এসে পৌঁছায় হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে? বাম অলিন্দে। এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখো, তোমরা যদি জানো হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহনটা, তাহলে এই প্রশ্নগুলো সহজেই করতে পারবে। হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলে? পেরিকার্ডিয়াম। বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তার নাম কি? স্টারনাম। রক্তের জলীয় অংশকে কি বলে? রক্তরস বা প্লাজমা। শরীরের পাহারাদার বা সৈন্যের কাজ করে কোন রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্তকণিকা? অনুচক্রিকা। বা বলা থাকতে পারে রক্ত তঞ্চনে সহযোগিতা করে কোন রক্তকণিকা? অনুচক্রিকা। লালায় উপস্থিত কোন উপাদান জীবাণুনাশক হিসেবে কাজ করে? লাইসোজোম। বুক ও পেটের মাঝখানের পেশিটির নাম লেখো, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ফুসফুসে কতগুলি বায়ুথলি আছে? 10 কোটি। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? 206। যদি বলা থাকে যে জন্মের সময় শিশুর দেহে কতগুলি হাড় থাকে? 300। ভালোভাবে প্রশ্ন পড়ে কিন্তু তার অ্যান্সার করবে। মানুষের হাতের দুটি অস্থির নাম লেখো, মানে হাড়ের নাম। হিউমেরাস, আলনা। অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? দাঁত, যেখানে করটির সঙ্গে যুক্ত থাকে। শিরদাঁড়ার প্রথম কশেরুকার নাম লেখো, অ্যাটলাস। বল ও সকেট সন্ধি মানুষের শরীরের কোথায় দেখা যায়? মানুষের কাঁধে ও কোমরে। কনুই এবং হাঁটুতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে? হিঞ্জ সন্ধি। পিভট সন্ধি কোথায় থাকে? মেরুদণ্ডের গলা অংশে অবস্থিত 2 নম্বর কশেরুকা এবং 1 নম্বর কশেরুকার মধ্যবর্তী স্থানে। আন্তর্যন্ত্রীয় পেশির উদাহরণ দাও। পাকস্থলীর পেশি। হৃৎপিণ্ডের পেশিকে কি বলে? হৃদপেশি। মানুষের অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের নাম লেখো, জাইগন্টিজম ও ডোয়ারফিজম। মানুষের দৈত্যাকার গঠনকে কি বলে? জাইগান্টিজম। বা বলা থাকতে পারে যে জাইগান্টিজম কি? সেটা হচ্ছে মানুষের দৈত্যাকার গঠন। এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। তোমাদের রিকোয়েস্টে এইবার প্রত্যেকটা অধ্যায় থেকেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এছাড়া বেশিরভাগ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়েও আলোচনা করেছি। তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো। যদি কোনো প্রশ্নের অ্যান্সার না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা এই যে নিচে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারো। মনে রাখবে এই নাম্বারটাই তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করবে।
এই ইউনিট টেস্টের কোশ্চেনগুলো প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা কোশ্চেন হয়ে থাকে, তাই অবশ্যই আমার দেওয়া সাজেশনসের বাইরেও তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে, যে সমস্ত টপিকগুলো পড়ানো হবে, তোমরা সেই জায়গাগুলোও কিন্তু ভালোভাবে পড়ে নিও। এছাড়া তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে। যারা এখনও এই ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের এবং অঙ্কের সাজেশনস নিয়ে আলোচনা করা হয়ে গেল। এরপর আমি চেষ্টা করব সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার কিছু মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করার। মডেল কোশ্চেন মানে কি, অর্থাৎ আগের বছরগুলোতে বিভিন্ন স্কুলে যে পরীক্ষা হয়েছিল সেখানে কি রকমের কোশ্চেন ছিল, বা এই পরীক্ষাতে কি রকমের কোশ্চেন থাকতে পারে। আমরা যদি এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে পরীক্ষায় কোন কোশ্চেন থাকতে পারে, কীরকমভাবে কোশ্চেন থাকতে পারে, এবং এই কোশ্চেনের পাশাপাশি উত্তরগুলো নিয়েও আলোচনা করব। আমি তোমাদের বলে দেব কোন প্রশ্নের কতটুকু অ্যান্সার লিখলে পুরো নম্বরটা পাওয়া যাবে। তাই তোমাদের যদি এই মডেল কোশ্চেন এবং অ্যান্সার প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের বেশি কমেন্ট থাকলে খুব তাড়াতাড়ি আমি সেই ভিডিওটাও নিয়ে আসব। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিও, এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়ার পাশাপাশি এই গরমে প্রত্যেকেই কিন্তু নিজেদের শরীরের যত্ন নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দিশা টিউশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অল দ্য বেস্ট।